নমস্কার, আপনাদের স্বাগত জানাই মাধ্যমের আরেকটি পডকাস্টে। আজ আমাদের সাথে আছেন বিমল বাবু। বিমল বাবু ভারতীয় জনতা পার্টির প্রবক্তা, স্পোক্সপারসন, সাথে উনি অধ্যাপকও। এবার আপনাদের সাথে আমরা কথা বলবো, বিমল বাবুর সাথে আমরা কথা বলে জানতে চাইব যে ভারতীয় জনতা পার্টি 2026-এর ইলেকশনটাকে কিভাবে নিচ্ছে, বা জনগণ ভারতীয় জনতা পার্টিকে 2026-এর ইলেকশনে কিভাবে নিচ্ছে। দাদা নমস্কার। 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 প্রথমেই একটা প্রশ্ন, যেটা বিরোধী পার্টি বারবার, টিএমসির সব লিডাররা বারবার বলছে যে ভারতীয় জনতা পার্টি নাকি বহিরাগত পার্টি, ভারতীয় জনতা পার্টির নেতারাও বহিরাগত, ভারতীয় জনতা পার্টির বিচারধারাটাও নাকি বহিরাগত। এই বিষয়ে আমরা যেখান থেকে দেখি যে ভারতীয় জনতা পার্টির সংস্থাপক শ্যামাপ্রসাদ মুখার্জি, সেই হিসেবে আপনি কিভাবে এটাকে বলতে চাইছেন যে ভারতীয় জনতা পার্টি আর বাঙালির কানেকশনটা কিভাবে আপনারা দেখেন? যাদের সব যুক্তি হারিয়ে যায় তারা তখন কুযুক্তি দেয়, কি করা যাবে? এখন ধরুন ওই রাস্তার পকেট মার যখন ধরা পড়ে, পাবলিক যখন পেটাতে চায় তখন বলে ও পকেট মার দিয়ে দৌড় মারতে থাকে। সুতরাং যাদের মানসিকতা ওই পকেট মারদের মতো, তাদের সঙ্গে কোনো সুস্থ রাজনৈতিক কথা বলাটাই উচিত নয় তাদের সম্পর্কে। আর যে দলটার কথা আপনি বললেন, ওটা পার্টি নয়, আমি ওকে পার্টি বলেই মানি না। ওটা একটি কি বলবো, গ্যাং টাইপের। গ্যাং আর পার্টির মধ্যে কিন্তু পার্থক্য আছে। গ্যাং হচ্ছে মূলত একটা বিশেষ খারাপ উদ্দেশ্যে তৈরি হওয়া একটা সমষ্টি, কিছু মানুষ এক হয় খারাপ উদ্দেশ্য নিয়ে, ন্যাচারালি গ্যাং বলা হয়। গ্যাং একটা খারাপ শব্দ। এই তৃণমূল দলটাকে আমি পার্টি বলে মনে করি না, গ্যাং বলি। কারণ যেটা দরকার, পার্টি হতে গেলে তার মতাদর্শ লাগবে, তার একটা সুনির্দিষ্ট হায়ারার্কিক্যাল স্ট্রাকচার লাগবে। কিচ্ছু নেই, নাথিং, এটাকে আমি পার্টি বলতে পারি নাকি? এ তো গ্যাং। ক্ষমতা দখল করার জন্য এসেছিল, প্রচুর মানুষ সমর্থন করেছিল। ক্ষমতা দখল করার পরে ওদের যা ঘটেছে সেটা হচ্ছে যে ক্ষমতা সর্বস্বতা, অর্থাৎ ক্ষমতা ছাড়া আমরা আর বাঁচবো না। কারণ ক্ষমতা ভোগ করতে গিয়ে তার সঙ্গে যা সব অনুঘটক ঘটিয়ে ছেড়েছে না, যেদিন ক্ষমতা থেকে যাবে সে বাঘের পিঠ থেকে নামা হবে। বাঘের পিঠ থেকে নামলে প্রথম বাঘ কামড়ে খেয়ে নেবে। ওরা বাঘের পিঠ থেকে নামতে ভয় পাচ্ছে, কিন্তু নামতে তো হবেই, কিছু করার নেই। আর বহিরাগত কাকে বলছে? আচ্ছা, ওরা কি ওরা বাংলার একদম মাটি থেকে ফোটা নাকি? এইবার এই যে রাজ্যসভা নির্বাচনে কাদের পাঠিয়েছে, তারা কোন বাঙালি? এক বর্ণ বাংলা বলতে পারবে যাদের পাঠিয়েছে? তাদের মধ্যে দুজন, একজন এদের হয়ে মামলা লড়ে, আর একজন, তারা কি বাঙালি? লোকসভা নির্বাচনে যাদের দাঁড় করিয়েছিল অন্তত 4 জন প্রার্থী আছে বাঙালি। ফলে এই যুক্তিগুলো যুক্তি নয়, এগুলো হচ্ছে কুযুক্তি। যখন সব কিছুতে হেরে যায়, পারে না, যুক্তিতে হারে, যখন ভাবনা চিন্তায় হেরে যায়, মতাদর্শে পাল্লা নিতে পারে না, তখন এই যুক্তিগুলো দেখা। আমরা বহিরাগত বা আভ্যন্তরীণ মাটি ফোটা এগুলো কিছু বলি না, আমরা বলি এটা বাংলা। আচ্ছা, বাংলায় যুগে যুগে, বহু যুগ ধরে অবাঙালিরা এখানে ইয়ে করছে, সে জগৎ শেঠ এর আমল থেকে, সিরাজউদ্দৌলা আমল থেকে। জগৎ শেঠ তো এখানকার লোক নন, তুমি তো বাইরের লোক, তখন থেকে তো উনি এখানে এসেছিলেন। এখানকার যারা আমরা যাদের মারোয়াড়ি সম্প্রদায়ের মানুষ বলি, তারা কোন যুগ থেকে বাংলায় রয়েছে? আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি সঞ্জীব গোয়েঙ্কা, সে বাঙালি না? তো বাঙালি তো, কেন বাঙালি হবে না? তার ভাষা হিন্দি হতে পারে, এটা তো বাঙালি, তো বাংলার উন্নয়নে কাজ করছে। আবার একজন বাংলাভাষী মানুষ যদি আসামে থাকে, সে আসামের উন্নয়নে কাজ করবে, তাকে তো আসামের মানুষই বলবো। ভাষা বাংলা, মানুষ আসামের। এখানে কারোর ভাষা রাজস্থানী, সে বাংলার মানুষ, কারো ভাষা হিন্দি, বাংলার মানুষ। আমরা যারা বাংলাভাষী, আমরা বাংলার মানুষ। এভাবেই দেখা উচিত। এরা এইসব না দেখলে, আমি বললাম না, ইগনোরেন্স ইজ এ ব্লিস। যারা একেবারে যারা ইগনোরেন্ট মানুষ, তাদের সঙ্গে তর্ক করতে গেলে আপনার নিজেরই ক্ষতি হতে পারে। সেই জন্য তর্ক না করাই ভালো, কিন্তু উত্তর তো দিতেই হবে, এটা রাজনীতির ময়দান। ওরা যা বলছে ভুল বলছে, হেরে যাবার ভয়ে বলছে, সমাজে অস্থিতিশীলতা তৈরি করার জন্য বলছে, মানুষ গ্রহণ করছে না। এর পরিপ্রেক্ষিতেই আরেকটা প্রশ্ন ছিল যে ভারতীয় জনতা পার্টির আজ 2014 থেকে 2026 পর্যন্ত 12 বছরের কেন্দ্রীয় সরকার আছে। এই 12 বছরে বেঙ্গলি প্রাইড বা বাংলা সম্মানকে নিয়ে ভারতীয় জনতা পার্টি কি কি কাজ করেছে? তাহলে তো অনেক লিস্ট দিতে হবে। বাঙালিদের একজন প্রাণের প্রিয় মানুষের নাম নেতাজি সুভাষচন্দ্র বোস।
আর সেই লোকটির প্রতি হেন অন্যায় নেই যা করা হয়নি, হেন অন্যায় নেই যা করা হয়নি। স্বাধীনতার আগে তার সঙ্গে কংগ্রেসের বিরোধ, সে তো বিরোধ হতেই পারে, আমি সেই আলোচনায় যাব না, ইতিহাসের অংশ, কে ঠিক ছিলেন কে ভুল ছিলেন সেই আলোচনাতেও যাব না, কারণ তাদের মধ্যে মতবিরোধ ছিল, আবার পরস্পরের প্রতি ভালোবাসাও ছিল। আমরা সকলে গান্ধী এবং সুভাষের মতবিরোধের কথা জানি, ঠিক মতবিরোধ ছিল। সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন বিরক্ত হয়ে। আবার যখন তিনি আজাদ হিন্দ ফৌজ গড়েছিলেন, তার একটা ব্রিগেডের কি নাম দিয়েছিলেন? গান্ধী ব্রিগেড। পরস্পর শ্রদ্ধা না থাকলে এটা কেউ করে? আবার যখন গান্ধী এখানে অনশন করছেন বেলেঘাটায়, খুনোখুনি চলছে গ্রেট ক্যালকাটা কি লিগে, গান্ধী স্বীকার করেছেন আর যদি সুভাষ থাকতো এই ঘটনা ঘটতে দিত না। ফলে পরস্পরের প্রতি অসম্ভব ভালোবাসা ছিল। আবার রাজনৈতিক মত পার্থক্য তো থাকতেই পারে, এটাই রাজনীতি। কিন্তু তারপরে সুভাষচন্দ্র বসু সম্পর্কে কংগ্রেস সরকার কি করেছে? একটাই কাজ করেছে, জওহরলাল নেহরু বা ইন্দিরা গান্ধী। সুভাষচন্দ্র বসু একটা সাজানো তাই হোক বিমান দুর্ঘটনায় মারা গেছেন ওটাই এস্টাবলিশ করার চেষ্টা করেছে, যেটা পরবর্তীকালে মুখার্জি কমিশন ওপেন করে দিয়েছে। ফরমোজা, যেটা এখন তাইওয়ানের সরকারকে চিঠি লিখেছিল যে আপনারা বলুন ওই দিন ওই বিমান দুর্ঘটনা ঘটেছিল কিনা। তাইওয়ান সরকার বলেছে না, ওরকম কোনো বিমান দুর্ঘটনা খবর আমাদের কাছে নেই। আচ্ছা, যে দেশে ঘটেছিল সেই দেশের সরকার বলছে ওই রকম কোনো বিমান দুর্ঘটনা খবর নেই। জোর করে চাপানোর কি ছিল? কেন জোর করে চাপিয়েছে? একদিন চাপিয়েছে একটাই কারণে, সুভাষচন্দ্র বসুকে মৃত দেখানোর। কারণ সুভাষচন্দ্র বসু বেঁচে আছেন, ওটা যদি 50-এর দশকে দেখানো হতো, মানুষের সেন্টিমেন্ট অন্যদিকে যেত। ওই সময় একাধিক আমি পড়েছি, বাবার মুখে শুনেছি, ঠাকুরদার মুখে শুনেছি, সুভাষচন্দ্র বসু ফিরে আসছেন। এই গুজবটাই বাঙালিকে অদ্ভুতভাবে যেন মানে কি বলবো ইয়ে করে তুলতো, উদ্বেলিত করে তুলতো। একবার নাকি কল্যাণীতে খবর রটে গিয়েছিল সুভাষচন্দ্র বসু আসছেন, তিনি কল্যাণীতে আবির্ভূত হবেন। লক্ষ লক্ষ মানুষ কল্যাণীতে হাজির হয়েছিল, কেউ সাইকেলে চলে গেছে, কেউ ট্রেনে গেছে, কেউ গাড়িতে করে গেছে। এই ছিল সুভাষচন্দ্র বসু। আচ্ছা, সেই সুভাষচন্দ্র বসুর প্রতি দেশ কি সম্মান দিয়েছিল? কিচ্ছু দেয়নি। নরেন্দ্র মোদী সরকার প্রথমে এসে দিল্লির যে রাজপথ যাকে বলা হতো, রাজপথকে নাম বদলেছেন, রাজার পথ নয় আর, রাজনির্মিত পথ আর নয়, ওটা এখন কর্তব্য পথ। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর 27 ফুটের উঁচু মূর্তি বসানো হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম এখানে স্বাধীনতার পতাকা তুলেছিলেন, একদিকে মণিপুরের মৈরাঙের ওখানে, নাগাল্যান্ড মণিপুরের ওই জায়গাটায়, এবং তার সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম দিয়েছিলেন শহীদ এবং স্বরাজ দ্বীপ দিয়েছেন, এটা ইতিহাসের পাতা। বর্তমান সরকার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের 2টি দ্বীপের নাম শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ রেখেছে, একটি আইল্যান্ডের নাম রেখেছে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। আমি তো মনে করি নেতাজিকে, তার জন্মদিবসকে এখন দেশপ্রেম দিবস বলে পালিত হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে সম্মান বর্তমান সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিয়েছে আজ অব্দি কেউ দেয়নি, নান। ফলে বাঙালিকে সম্মান, 150 বছর বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম প্রকাশের কি ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে। তার আগে বন্দে মাতরমের বড় অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছিল, সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরো বন্দে মাতরম গান শুনতে হবে। বাঙালির প্রতি শ্রদ্ধা নেই বিজেপির? আরে বিজেপির প্রতিষ্ঠাতার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি, এরা বলবে কি? এরা কি জানে কি? সুতরাং বাঙালি আনা যদি কিছু থাকে ওটা বিজেপি রাখছে, আর এরা বলে মাছ মাংস। আচ্ছা, আমি তো তৃণমূলে অনেককে আমার পার্টি অফিসে ডাকছি, আমি পয়সা দিয়ে খাওয়াবো, এসব আপু আমাদের ক্যান্টিনে দেখে যাও আমাদের আমিষ হচ্ছে কিনা, এখানে এসে খেয়ে যাও না, আমি খাওয়াবো পয়সা দিয়ে, কুপন নিয়ে নেবো, খাইয়ে দেবো, এখানে আমিষ হচ্ছে কিনা দেখে যা করে। এগুলো বাজে কথা রটাচ্ছে, এর কোনো ভিত্তি নেই, কিচ্ছু নেই। বাঙালি আনা এমন একটা শব্দ যেটা অবশ্যই বাঙালিদের এক করে, কিন্তু আমি এই বাঙালিদের স্বঘোষিত রক্ষাকর্তাদের একটা কথা বলি, এতদিন তো বাপু ক্ষমতায় আছো, কলকাতার সমস্ত সাইনবোর্ড দোকান বা অফিসে বাংলা করতে পেরেছ? নিজে ঘুরে আসুন না, কটা বাংলা পাবেন? যে সরকারি নির্দেশনামা বিভিন্ন জায়গায় যায় ইংরেজিতে কেন হয়, তার সঙ্গে বাংলা কেন হয় না? আমি ইংরেজি তুলে দেওয়ার বিরুদ্ধে, ইংরেজি অবশ্যই থাকবে, কিন্তু তার সঙ্গে বাংলা যায়? কোথায় যায়? সব ইংরেজি যায়, এখনো ইংরেজি যায়, কেন তার সঙ্গে বাংলা ট্রান্সলেশন হয় না? তাহলে তো বাংলা ট্রান্সলেটারে 10টা লোক চাকরি পেত। সুতরাং এদের কথাগুলো কথাই, আর কিচ্ছু না। আজ বর্তমানে পশ্চিমবাংলায় বলা যায় যে বর্তমান সরকার দুর্নীতির পাহাড়ের ওপরে বসে আছে। কয়লা চুরি, গরু পাচার,
শিক্ষক ভর্তি দুর্নীতি, এমন অনেক দুর্নীতি আছে। এবার যদি ভারতীয় জনতা পার্টি সরকারে আসে, তাহলে আপনারা কি এরকম কোনো পদক্ষেপ নেবেন যে এরকম দুর্নীতি যাতে না হয়? প্রথম কথা, যারা দুর্নীতি করেছে তাদের সাজা না দিলে না ভয়ের পরিবেশ থাকবে না। ভয় তাদের জন্য যারা দুর্নীতি করে। সুতরাং তাদের ভয় পাওয়াতে গেলে এদের সাজা দিতে হবে, সাংঘাতিক কঠোরতম সাজা দিতে হবে। কারণ ক্ষমতার লোভে, ক্ষমতার সুযোগ নিয়ে যারা এই চুরি করেছে মানুষের পকেটের টাকা, তাদের ছাড়া যাবে না, শাস্তি দিতেই হবে, শাস্তি পেতেই হবে ওদের। তার সঙ্গে এমন মেকানিজম করতে হবে যাতে চুরি করার আগে মানুষ 4 বার ভাবে। চুরি আটকাতে গেলে ব্যবস্থা নিতে হবে চোরেদের বিরুদ্ধে, আর এমন মেকানিজম করতে হবে, এমন তার মধ্যে একটা মেকানিজম হচ্ছে স্বচ্ছতা, প্রশাসনে স্বচ্ছতা আনতে হবে। কোথায় কি হচ্ছে সেটা মানুষকে জানাতে হবে। এখন আপনি যদি একটা আরটিআই করেন, আপনাকে উত্তরই দেবে না, আপনাকে কোর্টে যেতে হবে আরটিআই আনতে। এমন ব্যবস্থা করতে হবে যাতে মানুষ প্রশাসনের বিষয়গুলো জানতে পারে। আমি তো মনে করি শিক্ষকতার চাকরি, এই যে অন্যায়টা করেছে একটাই কারণে, ওরা মানুষকে তথ্যগুলো দেয়নি। আপনি যদি শিক্ষকতার কারা পাচ্ছে, তা এই লোকটার এই যোগ্যতা, এই কোয়ালিফিকেশন, হ্যাঁ তার মার্কশিট নিশ্চয়ই আমরা দিতে পারি না, কিন্তু সে একাডেমিক্যালি এত পয়েন্ট পেয়েছে, সে ইন্টারভিউতে এত পয়েন্ট পেয়েছে, তার এই কোয়ালিফিকেশন, আমরা চাকরি দিয়েছি। স্পষ্ট করে যদি দিয়ে দিতাম তাহলে কোনোদিন এই গোলমালটা হতো না। এই সরকারের আমলে প্রথমের দিকে চিত্তরঞ্জন মণ্ডল, যিনি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, তিনি এটা চালু করেছিলেন। যারা পরীক্ষা দিতে এসেছিল তার একটা কপি তারা নিয়ে চলে যেতে পারতো। তারপর তখন রেজাল্ট দেওয়া হতো যে এই দেখো, এই হচ্ছে তোমার আনসারগুলো, মিলিয়ে নাও, তুমি কত পেতে পারো। তাকে বন্ধ করলো কেন? চুরির জন্য বন্ধ করেছে। স্বচ্ছতা হলে চুরি বন্ধ হবে, স্বচ্ছতা না থাকলে চুরি বাড়বে। তাই প্রশাসনিক স্বচ্ছতা লাগবে। আর যে লোকটা চালাবে তাকে তো সৎ হতে হবে। পার্থ চ্যাটার্জি নিজে একটা চোর ছিল, তা সে আবার চুরি বন্ধ করবে কি করে? বালু মল্লিক জেল কেটেছে, সে আবার রেশনে চুরি বন্ধ করবে কি করে? তাই জেল খাটা আসামিগুলোকে এই জায়গায় বসালে তাই হবে। আমরা জেল খাটা আসামি, ওই রকম চোরের চুরির অভিযোগে জেল খাটা যারা, তাদের অন্তত রাজনীতি থেকে দূরে রাখ। আজ ভারতীয় জনতা পার্টির অনেক প্রকল্প আছে, কেন্দ্রীয় প্রকল্প, যেগুলো পশ্চিমবাংলায় নেওয়া হচ্ছে না। এবং তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আয়ুষ্মান ভারত। স্বাস্থ্যসাথীর কার্ড বাইরে চলে না পশ্চিমবাংলার। তো এই প্রকল্পগুলোকে ভারতীয় জনতা পার্টি যখন জিতবে, তখন কিভাবে আর কত দিনের মধ্যে এই স্বাস্থ্যসাথী চালু করতে 1 দিন লাগে। স্বাস্থ্যসাথী আবার আয়ুষ্মান ভারত 1 ঘন্টা একটা ডিসিশনই চালু হবে, কত দিন লাগবে? কৃষক সম্মান নিধি 1 দিন লাগবে, একটা মিটিংয়ে চালু হবে। যারা সরকারে আসবে, যারা বিজেপি সরকারে আসবে, কিন্তু যারা তখন মন্ত্রী হবে, একটা ডিসিশনেই তো হবে এগুলো। স্বাস্থ্যসাথী ভারতের পশ্চিমবাংলার বাইরে চলে না, আপনি বললেন। পশ্চিমবাংলার মধ্যে চলে সব জায়গায়? নেয়, নানা রকম সব সমস্যা তৈরি করে নিতে, অনেক জায়গায় নিতে চায় না। দরিদ্র মানুষ অসুবিধায় পড়ে, কঠিন অপারেশন করতে পারে না। আয়ুষ্মান ভারত অনেক বেশি ব্যাপক ভিত্তিক, গোটা ভারতবর্ষে চলবে। ফলে এগুলো চালু করার দরকার ছিল। আর সবচেয়ে বড় কথা, একজনের ব্যক্তিগত ইগোর জন্য মানুষ সাফার করলো। আপনি বলুন তো, আয়ুষ্মান ভারত চালু করতে দেওয়া হচ্ছে না কেন? মমতা ব্যানার্জি ইগো, উনি দেবেন না চালু করতে কিছুতেই। ওই কার্ডে নরেন্দ্র মোদীর ছবি আছে, আর এতে তো কোটি কোটি বাঙালির উপকার হতো, চালু হতে দিলেন না। আপনার ইগো জনগণের সুবিধের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা বন্ধ করতে হবে। আমরা এলে চালু করব, এটা চালু করব, কেন্দ্রীয় প্রকল্পগুলো এখানে চালু করব। আচ্ছা, কেন্দ্র সব জায়গায়, সব রাজ্যে, অধিকাংশ রাজ্যে শেষ, ঘর ঘর নল সে জল, প্রত্যেক বাড়িতে জল পৌঁছে দিতে হবে। জলের কল থাকবে, সেই কল দিয়ে মানুষ খাবার জল পাবে। এটা নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প। সব মানুষের মাথার উপরে ছাদ থাকবে, এটা আরেকটা স্বপ্নের প্রকল্প। সেই স্বপ্নের প্রকল্প এখানে চালু করা যায়নি, কারণ এখানে মাঝখানে কাটমানি হয়েছে, দুর্নীতি হয়েছে। 100 দিনের কাজের প্রকল্প চালু হয়েছে, কিন্তু চুরির জন্য কেন্দ্র টাকা বন্ধ করেছে। এখন 125 দিনের প্রকল্প করেছে। এগুলো প্রত্যেকটাই ঠিক মতো চালু করলে বাংলায় মানুষজনের তো আর্থিক লাভ হবে, সমৃদ্ধি আসবে। মাঝখানে চুরি হলে কি হবে? চোরেদের সমৃদ্ধি হবে। এখানে চোরেদের সমৃদ্ধির কথা ভেবেছে, সাধারণ মানুষের সমৃদ্ধির কথা তো ভাবেনি এরা। ফলে এই প্রকল্পগুলো ব্যর্থ হয়েছে। আমরা ব্যর্থ হতে দেবো না, আমরা চালু করবো প্রকল্প।
এবার সোজাসুজি ভোটের কথা। ভারতবর্ষে অন্য 11টি রাজ্যে এসআইআর হয়েছে, কোনো রাজ্যের খবর টিভিতে দেখা যায় না, কিন্তু একটি পশ্চিমবাংলার খবর সমস্ত টিভিতে দেখা যায়। এসআইআর নিয়ে রোজ রাস্তায় ঝামেলা হচ্ছে, এসআইআর নিয়ে কোর্টে প্রদর্শন হচ্ছে, এসআইআর নিয়ে যাবতীয় কাজ চলে যাচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে কি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে মমতা ব্যানার্জি ইউজ করছে? রাজনৈতিক ষড়যন্ত্র চেয়েও বড় কথা, এরা এসআইআর নিয়ে এত আতঙ্কিত কেন বলুন দেখি? এরা তো বলে এরা নাকি দারুণ কাজ করেছে। এবার তো ম্যানিফেস্টো চালু করার আগে বললো আমরা সব কাজ করে দিয়েছি। তা ম্যানিফেস্টো দরকারটা কি ছিল? বলে দিলে হতো আমরা সব কাজ করিয়া দিয়েছি, আর ম্যানিফেস্টোর কোনো প্রয়োজন নাই। তো লিখলো, এত বড় ম্যানিফেস্টো বেরোলো কেন? কিচ্ছু করেনি। তার আগে ক্ষমতায় এসে 2 বছরের মধ্যে বললো 90% কাজ শেষ, আর বাকি এতটা গেল 10% কাজ করতে। তাহলে কাজ শেষ, কিছু করতে হবে না। তাহলে পশ্চিমবাংলার হাল কি? 8,15,000 কোটি টাকা লোনটা কোত্থেকে আসে? ভূতে খেয়েছে টাকাগুলো। যখন এরা শুরু করেছিল 1,92,000 কোটি টাকা লোন, ঠিক সিপিএম এই লোনটা রেখে গিয়েছিল। তো এরা 8,15,000 কোটি টাকা লোনটা কোন অঙ্কে করবে? টাকাটা মাঝখান থেকে খেয়ে নিয়েছে। ওই টাকা দিয়ে শিল্প হলে পরবর্তীকালে লাভ হতো। আপনি 100 কোটি টাকা লোন নিলেন, একটা ব্রিজ বানালেন, সেই ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, আপনি টোল ট্যাক্স আদায় করছেন। আপনি 10 বছরে টাকাটা তুললেন, বাকি 20 বছর লাভ করলেন, এটাই তো নিয়ম। আর আপনি যদি ওই টাকাটা পুরো খেয়ে নেন তাহলে কি হবে? এরা তাই করছে, টাকাটা খেয়ে নিয়েছে। ফলে এই যে অনুৎপাদক খাতের এই যে খরচগুলো হয়েছে, সেই খরচ তো এবার সরকারকে দিতে হবে। যে সরকার আসবে জেরবার হয়ে যাবে টাকা দিতে। বাট স্টিল উই ওয়ান্ট টু টেক দ্য চ্যালেঞ্জ। অনেক রাজ্য লোন করে, উত্তরপ্রদেশও লোন করে, কিন্তু উত্তরপ্রদেশে শিল্পের জন্য লোন করে, এরা খেয়ে নেওয়ার জন্য লোন করে। ফলে বিজেপি ক্ষমতায় এলে আমাদের যেটা করার দরকার সেটা হচ্ছে আলটিমেটলি এখানে অর্থনৈতিক উন্নয়নটাকে ঘটাতে হবে, শিল্প স্থাপন করতে হবে, মানুষকে কাজ দিতে হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে। তাহলেই কেবলমাত্র ভারতবর্ষ একটা অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ এগোতে থাকবে। কারণ নরেন্দ্র মোদীর একটা স্বপ্নের পূর্ব ভারতের ভাবনা আছে। পূর্ব ভারত হচ্ছে গেটওয়ে, উত্তর পূর্ব ভারতের গেটওয়ে, আবার কলকাতা বন্দর দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া যাওয়া যায়। স্ট্র্যাটেজিক্যালি কত গুরুত্বপূর্ণ জায়গা। এখানে বাংলাদেশে কি কাণ্ড হয়েছে আমরা তো জানি। পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোতে জামাত জিতে গেছে। ফলে আমাদের আরো সতর্ক হতে হবে। ফলে এই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে একদিকে যেরকম মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করবে, সত্যিকারের উন্নয়ন ঘটাবে, তাহলেই কেবলমাত্র পশ্চিমবঙ্গ এগোতে পারবে। তা নইলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ খুবই অন্ধকার। 2026-এ পশ্চিমবাংলাতে কি জনগণ নিরপেক্ষভাবে ভোট করতে পারবে? আমরা আশা করি। নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে হবে। নির্বাচন কমিশন কঠোরতম ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আরো অনেক কিছু নেওয়ার দরকার, হয়তো নিতে পারেনি। কিন্তু আমরা বলবো পরিষ্কার, নির্বাচন কমিশন যেন সব মানুষের ভোটাধিকারকে নিশ্চিত করে, সব মানুষ যেন ভোট দিতে পারে, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট যেন হয়, তারপর মানুষ যাকে ভোট দেবে। এবং আমরা নিশ্চিত ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হলে ভারতীয় জনতা পার্টি বিপুলভাবে ক্ষমতায় আসে। 2021-এর ভোটের পরে ব্যাপক পোস্ট পোল ভায়োলেন্স আমরা দেখেছি, এবং আজকে দাঁড়িয়ে সেই জায়গায় যখন দেখছি, তো এবার যাতে পোস্ট পোল ভায়োলেন্স না হয়, যাতে বিজেপির ওয়ার্কারদের উপরে এরকম অ্যাটাক না হয়, তার জন্য বিজেপি কি করছে? না, 2026-এ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছে, সুতরাং আমরা নিশ্চিত পোস্ট পোল ভায়োলেন্স বিজেপি কর্মী সমর্থকরা করে না, করবে না। তারা আইন মেনে চলে। কিন্তু এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, এই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে যা যা করেছে, মানুষ যদি ক্ষেপে ওঠে আমাদের সত্যি কিচ্ছু করার নেই। এদের উপর মানুষের অসম্ভব রাগ আছে। সাধারণ মানুষ, তারা অনেকে বিজেপি করে না, সবাইকে বিজেপি করে নাকি? এখন বিজেপি আইনের শাসন প্রতিষ্ঠা করবে। বিজেপি চায় না যে এখানে পোস্ট পোল ভায়োলেন্স হোক। বিজেপি চায় যে প্রত্যেকে তার রাজনীতি নিয়ে থাকুক, নির্বাচনে সবাই লড়াই করে, নির্বাচন শেষ, শত্রুতা শেষ, বা প্রতিদ্বন্দ্বিতা শেষ। শত্রুতা কথাটাই আমরা উল্লেখ করি না, প্রতিদ্বন্দ্বিতা শেষ, সবাই পশ্চিমবঙ্গের উন্নয়নে কাজ করব, এই নিয়মই চালু হোক পশ্চিমবাংলা। আমরা করে ছাড়বো, কিন্তু আবার এটাও ঠিক, এটা যে অপরাধ করেছে
তার সাজা তো পেতেই হবে। চুরি করলে তো জেলে যাবে না। আর সাধারণ মানুষ খেপে আছে, মানুষকে বোঝাবো আইন নিজের হাতে নেবেন না। তারপরে এদের কপাল, আমরা কি করব? আপনি যা কপাল করে আসছেন, আপনি যা অন্যায় করবেন তার ফল তো আপনাকে ভোগ করতেই হবে। আপনার অন্যায়ের জন্য আমি কেন ভোগ করব? 2026-এর ইলেকশনে ভাষাই স্তর যত নিচে নেমে যাচ্ছে, এবং আরেকটা জিনিস আমরা কিছুদিন আগে দেখলাম যে 55 বছর আগে গাড়ির বোনাটের ওপরে মমতা ব্যানার্জি উঠেছিলেন, আজ মোফারেকুল ইসলাম উঠলেন। এই ট্রান্সফরমেশন অফ দুর্নীতি বলা যায় বা ট্রান্সফরমেশন অফ নিচুতা বলা যায়, এটাকে কিভাবে আপনি দেখছেন, বা বিজেপি কি করে নিজেকে বাঁচিয়ে রেখেছে এইভাবে? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের সময় আপনি একটা কথা বলে উদাহরণ দিলেন। তখন গোটা ভারতবর্ষে জয়প্রকাশের নেতৃত্বে ইন্দিরা গান্ধীর স্বৈরাচার এবং দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলছিল। নেতৃত্ব দিচ্ছিলেন জয়প্রকাশ নারায়ণ, একজন অন্যতম ভারতের সেরা স্বাধীনতা সংগ্রামী। সেখানে কিছু ঘটনা ঘটেছিল, সে আজ বহু পুরনো ঘটনা, সেই আলোচনা আমি যাব না আজকে। কারণ তখন যারা ঘটিয়েছিলেন তখনকার রাজনীতির প্রেক্ষাপটে। এখন যেটা ঘটছে সেটা হচ্ছে এই যে মোফাক্কারুল নাকি যেন না, তো মানুষকে ইনসাইট করছে ভায়োলেন্সের জন্য। এবং তারপর কি ঘটে গেল? আমাদের কপাল ভালো, আরো খারাপ কিছু ঘটে যায়নি। এমনিতে বাইরে মুখ দেখাতে পারি না, তার উপর যদি কিছু ঘটে যেত জাজেদের ওপরে, আমরা কি করতাম? মানে কি লজ্জায় আমাদের বেরোতো, মানে পশ্চিমবাংলার বাইরে বেরোতে পারতাম না। আমাদের কপাল ভালো, সেই অবধি কিছু হয়নি, তারা বেঁচে গেছেন। এই লোকটাকে এত প্রশ্রয় দিল। আর মেন কথা, এই যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা বেসিক্যালি যা ঘটেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে গভীর অসুখ, এখানে প্রশাসন নেই, এখানে দুর্নীতি, এখানে আইনের শাসন নেই, মানুষ আইন মানতে চায়, একটা অংশের মানুষ আইন মানে না, তাদের উপর আইন প্রয়োগ করতে চায় না সরকার ভোটের জন্য। তারই একটা ফল বেরিয়ে গেছে, তারই বাস্তব রূপায়ণ দেখতে, মানে বাস্তব প্রকাশ দেখতে পাচ্ছি। যদি প্রশাসন কঠোর হতো না। উত্তরপ্রদেশে তো হয়েছিল, অনেকের নাম আছে যাদের কথা না বলে ওখানে জমি জায়গা বিক্রি করা হতো না। যোগী আদিত্যনাথ তাদের কোথায় পাঠিয়ে দিয়েছেন, সব জেলে পাঠিয়েছেন ধরে ধরে। গুন্ডাদের দেখে পুলিশ ভয়ে থানা দরজা বন্ধ করে দিত। এখন সেই গুন্ডারা গলায় প্লাকার্ড ঝুলিয়ে বলে, মারবেন না, আমি সারেন্ডার করতে এসেছি। এটাই হচ্ছে প্রশাসন চালাতে হবে, ব্যবহার করতে হবে, তা নইলে এই চলবে আর কি হবে। 2026-এর ইলেকশনে আপনি ভোটারদের কাছে কি মেসেজ দিতে চাইবেন? মনের আনন্দে ভোট দিন, ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করুন। কংগ্রেস এ রাজ্যের ক্ষতি করেছে, লাভ কিচ্ছু হয়নি। বিধানচন্দ্র রায় উপকার করেছিলেন, কিন্তু তারপর কংগ্রেস কিচ্ছু করতে পারেনি। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব একসময় মাসুল সমীকরণ চালু করে এই রাজ্যকে সর্বনাশ করে দিয়েছিল। পরবর্তীকালে যুক্তফ্রন্ট, যার নেতা ছিল সিপিএম, এ রাজ্যের ক্ষতি করেছে, শিল্প পালিয়েছে, শিল্পে ভাঙচুর, ধর্মঘট হয়েছে, শিল্প পালিয়েছে। পরবর্তীকালে বামফ্রন্ট এসছে, কংগ্রেস এসছে, বিশৃঙ্খলা, দুর্নীতি, বামফ্রন্ট এখানে চুরি, ভোট লুট নিয়ে এসছে, ওই সংস্কৃতি নিয়ে এসছে। আর তারা যেখানে শেষ করেছিল, তৃণমূল সেখান থেকে এনে পশ্চিমবাংলাকে ধ্বংসের কিনারায় পৌঁছে দিয়েছে। এ রাজ্যকে গড়ে তুলতে হবে। এটাকে গড়ে তুলতে গেলে বিজেপিকে চাই। এখানকার শিল্প, এখানকার প্রশাসন, নিরপেক্ষ প্রশাসন, আইনের অনুশাসন, এগুলো প্রতিষ্ঠা করতে গেলে বিজেপিকে দরকার, তা নইলে কিন্তু পশ্চিমবাংলা বাঁচবে না। অনেক অনেক ধন্যবাদ বিমল বাবু। আপনারা শুনলেন বিমল বাবুর প্রস্তাবনা, আপনারা শুনলেন যে বাংলাকে কিভাবে পরিবর্তিত করতে হবে, বাংলাকে আবার গড়তে কি করে হবে। ধন্যবাদ। महाराष्ट्र, मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है। सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके।
राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16 करोड़ 15 लाख से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोंकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मा मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।